নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। বেশ, এই তো রান্নাটা যেমন দেখেছিলাম ইউটিউবে তেমনই খানিকটা রং এসেছে। কি জানি খেতে কেমন হয়েছে। আরে ভালোই হবে, তোমার শাশুড়ির ভালোই লাগবে। দেখো, সবিতা মাসির কথাতে একটু হাসলো দৃষ্টি, কিন্তু মনে মনে একটু চিন্তা রয়েই গেল। দুপুরে খাওয়ার টেবিলে আজকে শুধু দৃষ্টি আর জয়শ্রী দেবী, বেশিরভাগই এখন বাড়ি নেই, আর যারা বাড়িতে আছে তাদের খাওয়া হয়ে গেছে। একটু ভয়ে ভয়ে জয়শ্রী দেবীর দিকে মাছের বাটিটা এগিয়ে দিল দৃষ্টি। বাহ, কমলা লেবু দিয়ে মাছ, এ তো দারুণ ব্যাপার। সে আর বলতে, তোমার বৌমা কিন্তু সাক্ষাৎ মা লক্ষ্মী। কী সুন্দর সবার জন্য রান্না করে বলো তো। এটা তুই ঠিকই বলেছিস সবিতা, ও এই বাড়িতে আসার পর থেকেই তো আমরা কী সুন্দর নতুন নতুন কত কিছু খেতে পারছি বল। ওদের এই কথাবার্তার মধ্যে কখন যে শুভ ডাইনিং রুমে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি কেউ। শুভ ইচ্ছে করেই ওদের কার ডাকেনি। এই কয়দিনে এটা বেশ ভালো করেই বুঝে গেছে যে এই মেয়েটার আশেপাশে থাকলে ওর মা বেশ ভালোই থাকবে। অবশ্য ভালো থাকবে বলেই না নিজে পছন্দ করে এরকম একটা মেয়েকে আমার জন্য বেছে এনেছে। কথাটা মাথায় আসতে আবারও মনটা খারাপ হয়ে গেল। ওদের দিকে এতক্ষণ তাকিয়ে থাকলেও তৎক্ষণাৎ চোখটা সরিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল নিজের ঘরে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে ছবি আঁকবো, এমনটাই প্ল্যান। আজকে দুপুরটা বেশ সুন্দর ছিল দৃষ্টির জন্য। হাসি, মজা আর খুশির খুনসুটি। জীবনে বেঁচে থাকার জন্য আর কি চাই। একটা সুন্দর ভালো লাগার পরশ মনে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল মেয়েটা। তবে এই মুহূর্তে ঘরের শুভকেও একেবারেই আশা করেনি। জানলার পাশে একটা রেলিংয়ে চেয়ারে মাথা হেলান দিয়ে বসে আছে ছেলেটা। দৃষ্টি ঘরে এসেছে এটা হয়তো খেয়ালই করেনি। উনি এখন ঘরেও কখন এলেন? আমরা তো ডাইনিংয়েই ছিলাম, খেয়াল করলাম না তো। আচ্ছা, উনি খেয়েছেন কিছু? কথাটা ভেবেই শুভর কাছে গিয়ে এগিয়ে গেল। মাথায় হাত দিয়ে চোখটা বন্ধ করে আছে। মুখটা দেখে বেশ বোঝা যাচ্ছে চোখে মুখে ক্লান্তির রেশ স্পষ্ট। আপনি কখন এলেন? আপনার নিশ্চয়ই খাওয়া হয়নি। না খেয়ে এভাবে বসে থাকা ঠিক নয়। আপনি নিচে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। দৃষ্টির গলার আওয়াজটা শুনে চোখ মেলে ওর দিকে তাকালো শুভ। আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। কথাটা বলে আবারও চোখের পাতা দুটো বন্ধ করে নিল ছেলেটা। দরকার আছে কি নেই সেটা বরং আমি বুঝবো। এত না ভেবে আপনাকে যেটা করতে বললাম সেটা করুন। কথাটা বলেই উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছিল মেয়েটা। তবে এই মুহূর্তে শুভ ওকে আটকে দিল। নিজের হাত দিয়ে দৃষ্টির একটা হাত চেপে ধরল। তারপর উঠে দাঁড়িয়ে মুখোমুখি হলো মেয়েটার। আমার জন্য এত ভাবছো কেন? আমি তোমার জন্য খুব খারাপ একজন মানুষ? কথাটার মধ্যে এমন কিছু দৃঢ়তা ছিল যে দৃষ্টি বেশিক্ষণ শুভর চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারল না। বিজয় উদ্যান প্রাঙ্গণ ছবি আঁকার জন্য বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, ওখানে প্রকৃতিটা এতটাই নির্ঝঞ্ঝাট যে মন এমনি ভালো হয়ে যায়। আমি তো প্রায় ওখানে চলে যেতাম ছবি আঁকতে। নিজের পছন্দের জায়গার নাম শুনে উত্তেজনা এতগুলো কথা বলে দেওয়ার পর দৃষ্টির খেয়াল হলো ওর সামনে শুভ দাঁড়িয়ে। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে ছেলেটা। ওকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অপ্রস্তুতিতেই পড়ল মেয়েটা। আসলে মানে আপনি ওই জায়গাটা কি করে? আমার খুব কাছের একজন মানুষ ওখানেই যেত ছবি আঁকতে। কথাটা শুনেই দৃষ্টির বুকটা যেন ধক করে উঠল। তার মানে ওই কথাগুলো অভ্র সব মনে আছে। কিছু মুহূর্তের জন্য আমিই তো ভুলে গিয়েছিলাম। ইস, আমার আরও একটু সতর্ক হওয়ার দরকার ছিল। আমি খাবার বাড়ছি, আপনি খেতে আসুন। কথা ঘোরানোর একটা ব্যর্থ চেষ্টা করে ওই ঘর থেকে এক প্রকার ছুটে পালালো দৃষ্টি। বিছানার দিকে চোখ যেতেই হঠাৎ খেয়াল হলো দৃষ্টির আঁকা ব্লাউজটার দিকে। আঁকা দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা কোনো পটু হাতের আঁকা। এই আঁকার বিষয়ে শুভ নিজেরও জানার পরিধি অনেকটাই। তুমি এত ভালো আঁকতে পারো দৃষ্টি? ঠিক তারই মতো আবার তুমি আমার দীপার মতনই ওই পার্কে গিয়ে ছবি আঁকতে। আর সব থেকে বড় কথা, কথাটা বলতে গিয়েও তুমি ঘাবড়েও গেলে। তার মানে আমার মনে যেটা চলছে সেই সন্দেহটাই কি মিলে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে? রান্নাটা খুব একটা খারাপ করে না মেয়েটা। কথাটা মনে আসতেই ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে উঠল শুভর। যদিও এই হাসির কারণ ওর নিজের কাছেই অজানা। আপনাকে আরেক টুকরো মাছ দিই? মাছের বাটি থেকে একটা মাছের টুকরো হাতায় তুলে শুভর প্লেটের দিকে এগিয়ে যেতেই দৃষ্টির হাতটা ধরে ফেলল।
আমি তোমাকে বলেছি যে আমাকে আর কিছু দিতে? বলিনি তো? নিজেকে এই বউ বউ দেখানোটা বন্ধ করো। আজকে শুভ করা ব্যবহারের জন্য নিজেকে বড্ড ছোট মনে হলো দৃষ্টি। রান্না করে খাওয়াতেও বরাবরই পছন্দ করে, কাউকে খেতে দেওয়া নিয়ে এমন কথা শুনতে হবে এটা যেন ভাবনারও অতীত। না, আপনি কিছু বলেননি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি মাছের বাটিটা এখানে রেখে গেলাম, আপনার দরকার হলে নিয়ে নেবেন। শুভকে বেশ অবাক করে দিয়ে কথাটা বলেই দৃষ্টি ওখান থেকে রান্নাঘরে চলে গেল। হঠাৎই দৃষ্টির জন্য বড্ড খারাপ লাগলো শুভর। আমি কি মেয়েটাকে একটু বেশি কিছু বলে দিলাম? নিজের মনে আসা এরকম অদ্ভুত সব চিন্তাভাবনাগুলোকে দমিয়ে দিয়ে নিজেকে একটু শাসনেই বেঁধে নিল শুভ। উফ, আমার যে কি হয়েছে, ওই মেয়েটার কথা এত ভাবছি বা কেন? তোমাকে আমি যতটা চিনেছিলাম বা জেনেছিলাম সম্পূর্ণটা ভুল ছিল। তুমি মানুষটাই খুব খারাপ। মানুষ হিসাবে অন্য কোনো মানুষের প্রতি তোমার কোনো রেসপেক্ট নেই। আমার এটা ভাবতেই কষ্ট হচ্ছে যে তোমার সঙ্গে আমি কখনো কথা বলেছি। একটা মানুষ আলাদা কী করে হতে পারে? বেসিনে রাখা কাচের গ্লাসগুলো ধুতে ধুতে কথাগুলো ভাবছিল মেয়েটা। এমনিতে দৃষ্টি খুব একটা রাগ দেখায় না কারোর ওপর, তবে রেগে গেলে নিজের যে ক্ষতি হচ্ছে সেটা খেয়ালও থাকে না ওর। সমস্ত রাগটাই সবসময় নিজের ওপর দেখিয়ে এসেছে। একটা কাচের গ্লাস হাতে চেপে ধরল শক্ত করে। মনের সমস্ত রকম রাগ, আফসোস সব কিছুই যেন ওই গ্লাসের ওপর দেখানো একমাত্র জায়গা। খাওয়া শেষ করে থালাটা নিয়ে কিচেনে আসতেই দৃষ্টির দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল শুভর। থালাটা রেখে তাড়াতাড়ি ছুটে গেল মেয়েটার দিকে। আর ইউ ম্যাড? এই গ্লাসটা হাতে নিয়ে কি করছো? হাত থেকে যে গলগল করে রক্ত পড়ছে সেটা কি দেখতে পাচ্ছ না? দৃষ্টির হাত থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো যতটা সম্ভব এক প্রকার জোর করে সরিয়ে দিয়েই কথাগুলো বলল শুভ। যদিও এর প্রতিক্রিয়া কিছুই হলো না। যেমন অবস্থায় ছিল তেমনই নির্লিপ্তভাবে দাঁড়িয়ে রইল মেয়েটা। আরে তোমার মধ্যে কি বেসিক ফিলিংসগুলোও নেই? কাচের টুকরো হাতে ঢুকলে যে মিনিমাম রিয়াকশন হয় সেটাও ফিল করার মতো অনুভূতি কি হারিয়ে গেছে তোমার? আমাকে নিয়ে এতটা ব্যস্ত হতে হবে না। এই কথা বলে আবার বেসিনে রাখা গ্লাসগুলো পরিষ্কার করতে শুরু করলো। এবারে মাথাটা ভীষণ রকমের গরম হয়ে গেল শুভর। সব কিছুর একটা লিমিট থাকে। আর এই মেয়েটা নিজেকে ভাবেটা কি? এনাফ ইজ এনাফ। নিজেকে কি মনে করেছো তুমি, সুপারম্যান, যেই হাত দিয়ে আবার বাসন ধোয়া শুরু করেছো? আমি ঠিক আছি, আপনি নিজের কাজে যান। স্টপ, আই সে স্টপ। এরকম ননসেন্সের মতো কথা বলবে না। ঘরে চলো, হাতে মেডিসিন লাগাতে হবে। দৃষ্টির হাতটা ধরেই খানিকটা জোর করে কিচেন থেকে বেরিয়ে যাচ্ছিল শুভ। তবে এই মুহূর্তে নিজের হাতটা শুভর হাত থেকে জোর করে ছাড়িয়ে নিল দৃষ্টি। আমি কোথাও যাব না। আর আমি কতবার আপনাকে বলবো যে আমাকে নিয়ে না ভাবতে? আমি আপনার বউ নই কিন্তু। শেষের কথাটা বড্ড কানে লাগলো শুভর। দৃষ্টি থেকে একবার তাকিয়ে এবার ওর হাতটা আরও শক্ত করে চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে এলে। বউ নও তুমি আমার? আচ্ছা, তাহলে এই বাড়িতে তুমি কোন পরিচয় আছো? দৃষ্টিকে এই প্রশ্নটার উত্তরেও একরকম নিরুত্তর ও ভাবলেশীন থাকতে দেখে শুভ আবারও জিজ্ঞাসা করল, উত্তরটা দিতেও কি কষ্ট হচ্ছে এখন? আমি তোমাকে কোনো একটা প্রশ্ন করেছি দৃষ্টি। এই বিয়েটা হলেও আমাদের সম্পর্কে কোনো অস্তিত্ব নেই, তাই অযথা এই সম্পর্কটা নিয়ে টানা হ্যাচড়া না করলেও চলবে। কথাটা শুভর চোখের দিকে তাকিয়ে বেশ শান্ত অথচ দৃঢ় গলায় বলল দৃষ্টি। এতদিন যে কথাটা সবসময় নিজে বলে এসেছে আর সেই কথাটাই উল্টো দিকের মানুষটার থেকে শুনে মেনে নেওয়ার খুব কষ্ট হয়ে উঠল শুভর কাছে। দৃষ্টিকে অবাক করে দিয়ে কোলে তুলে নিল মেয়েটাকে। তারপর একটাও কথা না বলে এগিয়ে গেল উপরে নিজের ঘরের দিকে। আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমাকে ছাড়ুন, আমার কোথাও লাগেনি। আর যদি লেগেও থাকে আমি সামলে নিতে পারবো। আপনাকে আমার জন্য ভাবতে হবে না। এমনিতেই বাড়িতে আসার পর থেকে একটা মানসিক দ্বন্দ্বে ভুগছে শুভ। তার উপর ও নিজের চোখে দেখেছে দৃষ্টির হাতটা কতটা কেটে গেছে, এরকম ব্যথা নিয়েও সমানে তর্ক করে যাচ্ছে। এবারে যেন ধৈর্যের বাঁধটা ভেঙে গেল শুভ। কি মনে হচ্ছে তোমার? তোমার জন্য ভেবে ভেবে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, নাকি তোমাকে বউ হিসাবে মেনে নেওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি? আরে, শুভঙ্কর দে চাইলে না তোমার থেকে ফার বেটার মেয়েকে নিজের জন্য খুঁজে নিতে পারে। নিজেকে এত স্পেশাল ভাবাটা বন্ধ করো। আরও কিছু বলতে যাচ্ছিল শুভ, তবে এবার ওকে থামিয়ে দিয়ে দৃষ্টি বলে উঠল, আমি জানি আপনার জীবনে অন্য কেউ আছে, তাই বলছি আমাকে নিয়ে এতটা ভাববেন না। ওষুধটার জন্য ধন্যবাদ, আর ব্যান্ডেজটা আমি নিজে নিজেই করে নেব।
জোর করে শুভর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে স্টাডি রুমে ঢুকে দরজার ভিতরটা বন্ধ করে দিল দৃষ্টির এরকম ব্যবহারে শুভ ওর দিকে তাকিয়ে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল। দৃষ্টি কী বলে গেল? আমার জীবনে অন্য কেউ আছে সেটা ও জানলো কী করে? চন্দ্রিমার সঙ্গে যে মিথ্যেটা বলেছিলাম সেটা সত্যি ভেবেই কি দৃষ্টি কথাগুলো বলছে, নাকি সত্যি সত্যি ও আরও কিছু জানে? রাতে খাবারের আগ পর্যন্ত শুভর সঙ্গে একটা কথাও বলেনি দৃষ্টি, তবে এখন কয়েকটা কথা বলতেই হবে। একটু আগে জয়শ্রী দেবী শুভ আর দৃষ্টিকে ওনার ঘরে ডেকেছিলেন। কাল শুভ আর দৃষ্টিকে অষ্টমঙ্গলায় যেতে হবে, যদিও অষ্টমঙ্গলায় যাওয়ার নিয়মটা অনেকদিন আগেই ছিল, কিন্তু দৃষ্টির কাকুর হঠাৎ শরীরটা খারাপ হয়ে পড়ায় মেয়ে জামাইকে তখন চাইলেও ডাকতে পারেনি। জোর ভাঙার যেটুকু নিয়ম সেটা বাপের বাড়িতে হওয়ার কথা হলেও দৃষ্টির শ্বশুর বাড়িতেই এটা হয়েছে। তবে কাকু একটু সুস্থ হতেই ওদেরকে ও বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে গেছে। শুভর সঙ্গে যাওয়া অনিচ্ছা সত্ত্বেও এই নিয়মটাকে অগ্রাহ্য করতে পারবে না দৃষ্টি। কাকিমা অনেক আশা নিয়ে বসে থাকবে কাল, তাই হাসি মুখে দৃষ্টিকে ওখানে যেতেই হবে। আপনি কাল যে যাওয়ার জন্য রাজি হয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আপনার যাতে অসুবিধা না হয় সেই খেয়ালই আমি রাখব। যেখানে এই বিয়েটাই একটা আস্ত অসুবিধা, সেখানে অসুবিধা না হওয়ার খেয়াল রাখাটার কথাটা মশকরা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। শুভর মুখে এই ঠেস মেরে কথা শোনাটা আজকাল একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে দৃষ্টির জন্য, আর কিছুই মনে হয় না এসবে। চুপচাপ কোনো কথা না বলে টেবিল থেকে নিজের আঁকা খাতাটা তুলে নিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল মেয়েটা। 1 মিনিট, তুমি ছবি আঁকো আগে তো বলনি? তড়িঘড়ি করে দৃষ্টির সামনে এক প্রকার ছুটে এসে কথাটা বলল শুভ। এই ছবি আঁকার বিষয়ে দৃষ্টির প্রতি একটা খটকা রয়েই গেছে শুভর মনে। আপনার মতো বড়সড় মাপের শিল্পীর কাছে আমার ছবি আঁকতে পারা বা না পারা নিয়ে জিজ্ঞাসাটা নিতান্তই মশকরা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। তবে কি বলুন তো, আমি ঠিক নিজেকে আপনার মশকরার পাত্র হিসাবেও আর ভাবতে পারছি না। কথাটা বলে শুভকে আর কিছু বলতে যাওয়ার সুযোগ না দিয়ে স্টাডি রুমে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল দৃষ্টির মুখে এরকম একটা কথা শুনে শুভ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শুভ যে ছবি আঁকায় পারদর্শী এই কথা তো দৃষ্টি জানল কী করে? এবারেতে ওর আসার পর থেকে এই ছবি আঁকা নিয়ে তো একটা কথাও হয়নি। তাহলে আমার এই ছবি আঁকার কথা জানলো কী করেও? মায়ের কাছ থেকে কিছু শুনেছে কি? উফ, সবটা কেমন যেন গলিয়ে যাচ্ছে। আমি নিজেও তো আমার কাছে মানুষদের ছাড়া ছবি আঁকা নিয়ে কাউকে কিছু বলিনি। তাহলে আবার ঘুরে ফিরে আমার সন্দেহটা একই দিকেই যাচ্ছে। তোমার কাছে দীপাবলির ছবির আঁকার খাতা, আমার ছবি আঁকার বিষয়ে তোমার জানা। আচ্ছা, এই দৃষ্টির ভালো নাম তো দৃষ্টি দীপা। তাহলে কি আমি যা ভাবছি? ওফ ভগবান, আমি আর ভাবতে পারছি না এসব কী হচ্ছে আমার সঙ্গে। আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক। সেদিন রাতটা শুভর জন্য বেশ চিন্তাতেই কাটলো। একবার ফোনটা অন করে ফেসবুকটা ওপেন করতেই দেখলো টাইমলাইনে দীপাবলির প্রোফাইল থেকে একটা পেজের কিছু পোস্ট শেয়ার করা। পেজটার নাম রংতুলির প্রেয়সী, একটা ছবি আঁকার পেজ। এই 2 দিন হলো দীপাবলি তার প্রোফাইল থেকে অভ্রকে আনব্লক করেছে। সেদিন ওই মেসেজটাও করেছিল, তারপর আর অভ্রর ইনবক্সে আসেনি। আবারও ব্লক করেনি ছেলেটাকে, হয়তো অ্যাভয়েড করতে চাইছে। কথাটা মনে আসতেই একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল। আমি কি সত্যি এতটাই খারাপ? আমি তো তোমাকে শুধু আমার মনের কথাটাই বলেছিলাম, আর সেই জন্য তুমি আমাকে এতটা শাস্তি দিচ্ছ দীপা? কৌতূহলবশত দীপাবলির প্রোফাইল থেকে শেয়ার করা পেজটা করল। এই কয়েক সেকেন্ড আগে পেজ থেকে একটা পোস্ট হয়েছে, একটা ব্লাউজের ওপরে একটা আধা আঁকা আউটলাইনের ওপর লেখা প্রসেসিং। তার মানে এটা বানানো হচ্ছে, কেউ যদি অর্ডার করতে যায় তার জন্য কাস্টমাইজ পোস্ট এটা। তবে ছবিটা দেখে এই মুহূর্তে ভীষণ রকম অবাক হয়ে গেছে। এই ছবিটাই তো একটু আগেও নিজের ঘরে দেখেছিল। দৃষ্টি আঁকছিল না এরকম একটা ছবি? সেভাবে খেয়াল না করলেও শুভর স্পষ্ট মনে আছে একটা ময়ূরের স্কেচই ছিল। তাহলে একটা অজানা উদ্দীপনা কয়েক সেকেন্ডের মধ্যে শুভর হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। শুভকে এভাবে জোর করে বিয়েটা না দিলেও পারতে। এতে কার ভালো হলো তুমিই বলো? না তো তোমার ছেলেটা এই বিয়েটা মেনে নিয়েছে, আর একটা নিরীহ মেয়েকে দিনের পর দিন এই বিয়ের জন্য কষ্ট পেতে হচ্ছে। রাত 2টোর সময়তেই জয়শ্রীর চোখে যে ঘুম নেই সেটা বেশ ভালোই বুঝতে পেরেছেন ওনার স্বামী সব্যসাচী।
চিরকালের চুপচাপ এই লোকটা স্ত্রীর সিদ্ধান্তের ওপর এতকাল কিচ্ছু বলেনি। উনি জানেন যে সংসার সন্তানদের জন্য যেটা ঠিক জয়শ্রী দেবী ঠিক সেই সিদ্ধান্তটাই নেবে। তাই অকপটে নিজের স্ত্রীর ওপর সংসারের সব সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দিয়েছিলেন সেই কোন কালে। তবে এতদিন বাদে আজ হঠাৎ এই কথাটা বলে উঠল সব্যসাচী। তুমিও আজকে আমায় এই কথাটা বলছো? একটা দীর্ঘশ্বাসের সঙ্গে কথাটা বেরিয়ে এলো জয়শ্রী দেবীর মুখ থেকে। বিছানার এক কোণে হেলান দিয়ে জয়শ্রী হাতে হাতটা রাখলো সব্যসাচী। দেখো জয়শ্রী, এভাবে তো কারো ঋণ শোধ করা যায় না। আর যে বন্ধন দীর্ঘ কয়েক বছর আগে শেষ হয়ে গেছে তার ঋণ তুমি এভাবেই বা শোধ করতে চাইছো? সময় এগোয় জয়শ্রী, সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। আর পুরনোকে আঁকড়ে পড়ে থাকা মানে আফসোস ছাড়া আর কিছুই না। অজান্তেই ভিজে আসা নিজের চোখ দুটো এক হাত দিয়ে মুখে সব্যসাচীর দিকে তাকালো জয়শ্রী। আজকে তুমি এ কথা বলছো? দ্বিতীয়ত আমার থেকে বেশি তোমার। কি হলো, শেষ করতে পারলে না যে কথাটা? কি বলতে গেছিলে বলো? দ্বিতীয়া তোমার থেকে বেশি আমার কাছের মানুষ ছিল, এটাই বলতে যাচ্ছিলে তো? সব্যসাচীর এরকম অকপটে করা প্রশ্নটার উত্তরে নিশ্চুপ থাকা ছাড়া আর কিছুই বলতে পারল না জয়শ্রী দেব। দেখো জয়শ্রী, সে এখন অতীত। এই অতীতের পাতা আমি আমার জীবন থেকে অনেকদিন আগেই মুছে দিয়েছি। দ্বিতীয় আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল, এটা যেমন ঠিক তেমনি এটাও চিরসত্য যে তুমি আমার জীবনের শেষ ভালোবাসা এবং সবথেকে বড় আশ্রয়ের জায়গা। বললাম তো, পুরনো সুতোকে মেলানোটা বড্ড বেশি শক্তের। নিজের বান্ধবীর প্রতি ঋণ শোধ করবে বলে তার মেয়েকে জোর করে নিজের ছেলের সঙ্গে না জুড়লেই পারতে। তুমি দেখো, এতে ওরা কেউ সুখী নেই। যাই হোক, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। আজকে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে জয়শ্রী। সত্যিই কি উনি ভুল করে ফেলেছে? কিন্তু আমি তো চেয়েছিলাম মা মরা মেয়েটা একটু শান্তি পাক যেখানে। তোমার প্রতি আমার ঋণের শেষ নেই দিদিয়া। তাই যখন জানতে পেরেছিলাম দৃষ্টি তোরই মেয়ে, তাই লোভ সামলাতে পারিনি রে নিজের কাছে। বড্ড লোভ হয়েছিল তোর মেয়েটাকে আমি নিজের কাছে নিয়ে এসে রাখি। সত্যি কি আমার এই সিদ্ধান্তের জন্য দৃষ্টি আর সুখী নেই? আর তার সঙ্গে আমার শুভ। বেশ কিছুক্ষণ হয়েছে শুভ আর দৃষ্টি দিয়ে বাড়িতে এসেছে। আজকে মেয়ে জামাইকে পেয়ে দৃষ্টির কাকু কাকিমার আনন্দের শেষ নেই। দৃষ্টির ভাই বোনরা তো সেই আসার পর থেকে নতুন জামাইবাবুকে নিয়ে বিশাল ব্যস্ত। কিছুক্ষণ আগে সকালে টিফিনটা খেয়ে নিজের ঘরে এসেছে দৃষ্টি। এই ঘরেই ও আর শুভ দুদিন থাকবে। একটু আগে এসে লাগেজগুলো রেখে গেছে। এখন ঘরে কেউ নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কয়েকটা জিনিসকে কিছুতেই শুভর চোখে পড়তে দেওয়া যাবে না, আমাকে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। কথাটা ভেবেই নিজের ঘরের টেবিল লাগোয়া ড্রয়ারটা হাত দোকাটি ভয় পেয়ে গেল দৃষ্টি। কোথায় গেল জিনিসগুলো? এখানেই তো আমার আরও কয়েকটা হাতের কাজের জিনিস ছিল। আমার বানানো চাবি রিংটা, ডিজাইন করা পেনদানিটা তো এখানেই ছিল। কাকিমা কি কোথাও সরিয়ে রেখেছে? না না, আমাকে এক্ষুনি একবার কাকিমার কাছে জিজ্ঞেস করতে হবে। ওগুলো আমাকে লুকিয়ে ফেলতে হবে শুভঙ্করবাবুর চোখে পড়ার আগেই। উনি যেন জিনিসগুলো কিছুতেই দেখতে না পান। একবার ওগুলো যদি ওনার হাতে পড়ে যায় তাহলে হয়তো সর্বনাশের থেকে আমি বেশি কিছু হয়ে যাব। উনি জেনে যাবেন যে আমিই দীপা। এই দিদি ভাই, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? ওদিকে মা তো তোকে খুঁজছে রে। হঠাৎ করে নন্দার কথাটা শুনে ভাবনা থেকে আপাতত বেরিয়ে এলো দৃষ্টি। সত্যিই তো, কাকিমা তো রান্নাঘরে একা রয়েছে। এমনিতেই আজকে আমরা এসেছি বলে তার এলাহি সব ব্যবস্থা। একা একা নিশ্চয় সামলাতে পারবেন না। হ্যাঁ রে, চল। আচ্ছা দিদিভাই, তুই কি কিছু নিয়ে খুব টেনসড? না মানে তোর চোখ মুখটা কেমন লাগছে যেন। এই এক সমস্যা দৃষ্টি, মনে চলা যে কোনো কিছুরই আভাস মুখে একেবারে প্রতিবিম্ব স্বরূপ ফুটে ওঠে। সামনে থাকা যে কোনো ব্যক্তি বুঝে যায় মনের অবস্থাটা। এক্ষেত্রেও তাই হলো। তবুও খানিকটা জোর করে নন্দার সন্দেহটাকে ভুল প্রমাণ করার জন্য দৃষ্টি নিজে থেকে আবার বলে উঠল, না না, কিছু ভাবছি না, চল যাই, দেরি হয়ে যাচ্ছে এবার। কথাগুলো বলে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো দৃষ্টি। এদের কী ব্যাপার কি জানি। কিছুক্ষণ আগে শুভঙ্কর তাই ঘরে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছিল, এখন আবার দিদিভাই কেমন আনমনে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কিছু তো একটা সমস্যা নিশ্চয়ই আছে। আজকের মেনুতে পুরোপুরি বাঙালি আয়োজন। সাদা ভাতের সঙ্গে ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, কাতলা মাছের কালিয়া আর মটন, সঙ্গে অবশ্য আমের চাটনি, পাঁপড়, পায়েসও আছে। আর আছে পাড়ার মোড়ের মিষ্টির দোকান থেকে ওখানকার স্পেশাল নলেনগুলের রসগোল্লা। সব রান্নাটাই দৃষ্টির কাকিমা নিজের হাতে করেছেন জামাইয়ের জন্য।
তবে মটন রান্নাটা আজ দৃষ্টিই করেছে। দৃষ্টির ভাই বোন কাকা সবাই ওর হাতের রান্না করা মটন ভীষণ পছন্দের। তাই দৃষ্টি যখন রান্নার জোগাড়ে কাকিমাকে সাহায্য করছিল, তখন কাকিমা নিজে থেকেই বলে, মটনটা তুই রান্না কর মা, জামাই দেখিস চেটেপুটে খাবে তোর হাতের রান্না করা মটন। যদিও এই কথাটা দৃষ্টির মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া জাগায়নি, তবুও ভাই বোন আর কাকুর কথা ভেবে মন থেকে ভালোবেসে এই রান্নাটা করেছে দৃষ্টি। খাবার টেবিল প্রায় গুছিয়ে ফেলেছে পম্পা, এখন শুধু নতুন জামাইয়ের আসার অপেক্ষা। রান্না সেরে দৃষ্টি ও কাকিমার হাতে হাতে বাটি আলাদা করে করে তরকারিগুলো বেড়ে দিচ্ছিল। এদিকটা প্রায় হয়েই এসেছে কাকিমা, আমি এবার মিষ্টিগুলো সাজিয়ে ফেলি, তাহলে পুরোটা হয়ে যাবে। এই না থাক, ওটুকু আমি করে নেব, তুই যা তো মা, জামাইকে ডেকে নিয়ে। ছেলেরা তো মুখ ফুটে বলছেও না কোনো কিছু লাগবে কিনা। দেখ তো মা ওর কিছু দরকার কিনা, আমি তোর কাকু আর ভাইকে ডেকে নিই। কাকিমার কথার উত্তরে কিছু বলতে ইচ্ছে করলেও কিছুই বলল না দৃষ্টি। দুটো দিন না হয় এভাবেই চললো। অনিচ্ছা সত্ত্বেও একবার নিজের ঘরের দিকে পা বাড়ালো দৃষ্টি। ঘরে ঢুকতেই দেখলো শুভ বেশ মন দিয়ে একটা বই পড়তে ব্যস্ত। দৃষ্টির বুক সেলফে বেশ কয়েকটা গল্পের বইয়ের কালেকশন আছে, ওখান থেকেই নিয়েছে হয়তো। একবার ওর দিকে তাকিয়ে সাহস করে একটু এগিয়েই গেল ছেলে। আপনি খেতে চলুন, কাকিমা খেতে ডাকছে আপনাকে। দৃষ্টির ডাকার পরেও শুভর কোনো হেলদোল নেই, ও এক মনে বই পড়তেই ব্যস্ত। আরে অদ্ভুত তো, আমি ডাকলাম আর উনি কোনো পাত্তাই দিলেন না, জোরেই তো বললাম। কথাগুলো মনে হতে আরও একবার শুভ উদ্দেশ্যে কথাগুলো সাজিয়ে বলল দৃষ্টি, আপনাকে কাকিমা খেতে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন? এবার শুভ একটু নড়ে চড়ে বসলো। আমাকে ডাকছো? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনাকে ছাড়া এখানে তো কেউ নেই যে তাকে ডাকবো। বেশ রেগেই শুভর উদ্দেশ্যে কথাটা বলল দৃষ্টি। দৃষ্টির দিকে তাকিয়ে বেশ সোজাসাপটাভাবে পরের উত্তরটা দিল ছেলেটা। কথাগুলো তো দেওয়ালের দিকে তাকিয়ে বলছিলে, বুঝতে অসুবিধা হচ্ছিল। এরকম কথার প্রত্যুত্তরে ঠিক কী বলা যায় জানা নেই দৃষ্টি। দেখুন আমি দুঃখিত, দয়া করে চলুন, কাকিমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কথাটা বলেই শুভর সামনে থেকে অন্যদিকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তবে এই মুহূর্তে শুভ ধরে ফেলল ওর হাতটা। এই লুকোচুরি খেলাটা কি তোমার ভীষণ প্রিয়? এরকম একটা প্রশ্ন শুভর মুখে হঠাৎ। না চাইতো চোখের ইশারায় এই প্রশ্নটার মানে জানতে চাইল দৃষ্টি শুভর কাছে। কি বলতে চাইছেন আপনি? কিছু না, খেতে চলো। কথাটা বলে একটু হেসে শুভ বেরিয়ে গেল ঘর থেকে। আজকের মটন রান্নাটা কিন্তু আমার দৃষ্টি করেছে বাবা, খেয়ে বলো তো কেমন হয়েছে। জামাইয়ের দিকে তাকিয়ে বেশ উৎসাহ নিয়ে প্রশ্নটা করলেন পম্পা দেবী। এক মনে প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছিল ছেলেটা। মটনটা যে বেশ ভালোই লেগেছে সেটা অস্বীকার করার ক্ষমতা নেই। তবে এই মুহূর্তে দৃষ্টি একটা কথা বলে উঠল, কাকিমা এর মধ্যে আবার বলার কী আছে, তাছাড়া উনি এসব তেমন পছন্দ করে না। কিছু না বলে যখন খেয়ে নিচ্ছেন তখন নিশ্চয়ই খাওয়ার মতনই হয়েছে। বরাবরের জন্য শান্ত থাকা মেয়েটাকে এরকম একটা কথা বলতে শুনে এখানে উপস্থিত সবাই একটু অবাক হলো। ভালো হয়েছে কাকিমা, আর দৃষ্টি তোমার রান্নাটাও ভালো হয়েছে। একটু হেসে সবার দিকে তাকিয়ে কথাটা বলল শুভ। দৃষ্টির চোখে চোখ যেতেই মেয়েটা যে চোখটা সরিয়ে নিল সেটাও দৃষ্টির অগোচর হলো না শুভ। আজকে বিকালে তাহলে আমরা ওই পার্কটাতে যাচ্ছি, তাই তো কিংসুক? একদম একদম, তুমি আমার কাছে আমাদের এখানকার একটা জায়গায় যাবে বলে আবদার করেছ, আর আমি নিয়ে যাব না, তা আবার হয় নাকি? এই 4:30টার দিকে বেরাবো, এখন ভর দুপুরে তোমাকে নিয়ে বেরোলে মা আর রক্ষে রাখবেন আমার। এই বিজয় উদ্যান প্রাঙ্গণ এখানে বেশ পপুলার, তাই না? না মানে সকলেই আসার সময় ভিড় দেখছিলাম ওখানে, মনে হয় মর্নিং ওয়াকে এসেছিল সবাই। খানিকটা ইচ্ছে করেই কিংসুকের উদ্দেশ্যে প্রশ্নটা করল শুভ। হ্যাঁ সে আর বলতে, আরে শুধু মর্নিং ওয়াক কেন, আড্ডা গল্প সবেতেই এখানকার লোকেদের একমাত্র ঠিকানা এই বিজয় উদ্যান প্রাঙ্গণ। আরে দিদিভাইও তো সুযোগ পেলে ড্রয়িং খাতা আর পেন নিয়ে চলে যেত ওখানে, প্রকৃতির সান্নিধ্যে নাকি ও ছবি আঁকার রসদ পায়। এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল শুভ। তাও আরও একবার কিংসুককে প্রশ্নটা করেই ফেলল, তোমার দিদি ছবি আঁকতে পারে? শুধু পারে কি, দারুণ ছবি আঁকে। ওই পার্কে বসে যে কত ছবি এঁকেছে তার হিসাব নেই, তুমি জানো না? ও নিশ্চয়ই তোমাকে বলেনি। এই মেয়েটা না এমনই, কাউকে ছবি আঁকার কথা বলে না সেভাবে। কিন্তু বিশ্বাস করো সুব্রতা, আমার দিদি কিন্তু দারুণ ছবি আঁকে। কিংসুকের বলা প্রত্যেকটা কথাই শুভর মনে এক অদ্ভুত অনুভূতি সঞ্চার করে আনছে। তার মানে ওর করা প্রতিটা সন্দেহ ঠিক দিকে যাচ্ছে। আরও খানিকটা কৌতূহলী হয়ে পরে প্রশ্নটা করলো, তোমার দিদির আঁকা একটা ছবি আমায় দেখাবে? আরে কেন দেখাবো না, আমার ওয়ালপেপারেই সেভ করা আছে ওর আঁকা একটা ছবি।
কথাটা বলেই নিজের ফোনটা শুভর সামনে এগিয়ে দিল কিংসুক। লক স্ক্রিনে একটা কৌতুক বুদ্ধের ছবি। আর এই ছবিটাই যথেষ্ট ছিল শুভর মনে সব উৎসাহ উদ্দীপনাকে একত্রিত করার জন্য। ছবিটা দেখে হৃদস্পন্দন যেন কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছিল ছেলেটার। সেই সঙ্গে এক অদ্ভুত অনুভূতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।